সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা আপনাদের সামনে হাজির হই সমসাময়িক বিষয় নিয়ে। আজকেও আমরা হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক দল আছে তাদের প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে। সেখানে ইনক্লুসিভ নির্বাচন সহ অবাধ নিরপেক্ষ নির্বাচন কিভাবে হবে এইসব নানা বিষয় নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টার তরফ থেকে বলা হয়েছে সব কিছু ঠিকঠাকভাবে চলছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টার তরফ থেকে জানানো হয়েছে লেভেল প্লেয়িং ফিল্ড তিনি সমস্যা দেখছেন না। এই বৈঠকের পর প্রতিনিধি দল একটি সংবাদ সম্মেলন করে সেই সংবাদ সম্মেলনে তারা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনক্লুসিভ নির্বাচন নিয়ে প্রসঙ্গে নতুন সংজ্ঞা উত্থাপন করে যে কোন ইনক্লুসিভ নির্বাচন বলতে তারা কী বুঝছে সেটা বলে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের আগের অবস্থান হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন মানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ। সেখানে আওয়ামী লীগের প্রসঙ্গটি জুড়ে আসছে। ধারণা করা হচ্ছে বিভিন্নভাবে যে ইয়েটা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই পর্যবেক্ষক দল আর ইনক্লুসিভ নির্বাচনের প্রসঙ্গে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রসঙ্গে কথা বলেছেন, কিন্তু এই বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এসব নিয়ে আমরা কথা বলবো প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে। তিনি প্রধান উপদেষ্টা না থাকা অবস্থায় কীভাবে জাপান যাবেন সেই বিষয় নিয়ে, এবং আমাদের যে বর্তমান সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর উপলক্ষে মানে আইসিসি ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি টি-20 ট্রফি খেলতে, যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যে যাওয়ার কথা সেটি নিয়ে আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আমরা পেয়েছি, আমাদের সময় দিয়ে কৃতার্থ করেছেন জনাব নিখিল দাস, সম্পাদক মণ্ডলীর সদস্য, বাংলাদেশ সাংস্কৃতিক দল বাসদ। আপনাকে স্বাগতম। নিখিল দা নিশ্চয়ই ভালো আছেন? আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি। নিখিল দা, এই যে ইনক্লুসিভ নির্বাচন নিয়ে যে আলোচনা হলো, নিশ্চয়ই আপনি গণমাধ্যমে দেখেছেন, শুনেছেন। এই ইনক্লুসিভ নির্বাচন হঠাৎ করে কেন মনে হচ্ছে আপনার কাছে, মনে হচ্ছে কিনা যে এটা এক ধরনের কি বলে ইয়ে চেঞ্জ করা, অবস্থান চেঞ্জ করা কিনা ইউরোপীয় ইউনিয়ন, নাকি কোনো কৌশল ইউরোপীয় ইউনিয়নের, কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। ইউরোপীয় ইউনিয়ন শুধু না, বিভিন্ন পর্যবেক্ষক টিমই তো একটা দেশে যখন নির্বাচন হয় তখন তারা আসে বা তার আগে তারা এই সম্পর্কে মন্তব্য করে, তারা পর্যবেক্ষণ টিম আসে, এটি স্বাভাবিক। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বা তার পর্যবেক্ষক দল এর আগেও কথা বলেছে। তখন তারা যে কথা বলেছে অন্তর্ভুক্তিমূলক বা তারা অংশগ্রহণমূলক, তাদের আমরা যতটুকু বুঝেছি পত্রপত্রিকায় যেভাবে এসেছে সেভাবে তারা বুঝাতে চেয়েছে যে ক্রিয়াশীল কোনো রাজনৈতিক দল তাদেরকে বাইরে রেখে নির্বাচন যেন না হয়, সবার যেন অংশগ্রহণমূলক হয়, এরকম করেই আমরা বুঝতে পেরেছি। বিশেষ করে তারা আগে যে অন্তর্ভুক্তিমূলক বলতে যেটা বুঝিয়েছে, কিন্তু এবারে তাদের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা আমরা নিজেরও একটু আশ্চর্য হলাম যে এই অল্প সময়ের মধ্যে তাদের ব্যাখ্যাটা পরিবর্তন হলো কি করে। এইবার তারা ব্যাখ্যা করে বুঝালেন যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রশ্নে না, তারা বলছেন যে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়, দলিত সম্প্রদায়, প্রান্তিক জনগোষ্ঠী বা বিভিন্ন অংশের নারীদের অংশগ্রহণ, বিভিন্ন অংশের যে সেখানে অংশগ্রহণ করা, যেটা এইভাবে অন্তর্ভুক্তিমূলক ওনারা বুঝিয়েছেন। তারপর অংশগ্রহণমূলক যেটা বুঝিয়েছেন সেখানে দেশের জনগণের একটা বিশাল অংশ, দেশের জনগণ, সেই জনগণ যাতে অংশগ্রহণ করে, সেখানে একটা বড় অংশ অংশগ্রহণ করে, সেটাই তারা বুঝেছে। তো এটা আসলে কেন এই অল্প সময়ের মধ্যে তাদের চিন্তার এই পরিবর্তন ঘটলো, তাদের ব্যাখ্যাটা পরিবর্তন ঘটলো, এটা বিশেষ করে আমার মধ্যে বা অনেকের মধ্যে হয়তো সেই প্রশ্ন তুলবে। তাহলে সেখানে কি আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের কোনো ধরনের প্রেসারাইজ আছে কিনা, বা তাদের এখানে তো অনেক ধরনের লেনদেন আছে, আমরা জানি ব্যবসায়িক বা বিভিন্ন ক্ষেত্রে এরকম আছে, তারা এই ধরনের কোনো বয়ান তৈরি করছে কিনা বা তাদের সাথে সেরকম পরিবেশ তৈরি করছে কিনা, ফলে তারা এই ব্যাখ্যাটার একটা পরিবর্তন ঘটিয়েছে। তবে এই ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক যেটা ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেটা, এবং রাজনৈতিক দলগুলো, ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো অথবা যাদের এই দেশে
সমর্থন আছে, জনগণের মধ্যে যাদের সমর্থন আছে সবার অংশগ্রহণের ভিত্তিতে যে নির্বাচন হওয়ার প্রশ্ন যেটা আগে বলেছিলেন তারা, এই সব কিছু মিলিয়েই তাদেরকে আমরা এই অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক মনে করি। তো এখন এটা একটা সন্দেহ তৈরি হয়েছে কেন তারা এটা নতুন করে এই ব্যাখ্যাটা হাজির করলেন। তো আমি যতটুকু মনে করি এখানে রাষ্ট্রপক্ষ থেকে, আমাদের বর্তমান রাষ্ট্রপক্ষ থেকে হয়তো কোনো ধরনের এর সাথে ক্যারিকেচার আছে বলে আমার কাছে মনে হয়। এটাই হলো আমার ব্যাখ্যা। চাপ আছে আপনার কাছে মনে হচ্ছে? চাপ বা আরো অনেক ধরনের তাদের চাপটা কেন থাকতে পারে, বা অনেক ধরনের কেন থাকতে পারে আপনার মনে হচ্ছে? তারা মনে করছে যে আসলে বর্তমান 5ই আগস্টের পরে তো প্রায় 1.5 বছর উপরে তো তারা 18 মাস তারা রাষ্ট্র ক্ষমতায় আছে। এখন এই যেহেতু এখানে 24শে গণ অভ্যুত্থান যে হলো, যে তার সাবেক যে দল, যে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, যদি তারা অংশগ্রহণ করে তাহলে হয়তো পরিবেশ একটু ভিন্ন হতে পারে। বা তারা এই ক্ষেত্রে যে ফেসিবাদ বলতে গিয়ে শুধুমাত্র একটা দলকে বোঝাচ্ছে, ফেসিবাদ তো আসলে অর্থনৈতিক কাঠামো। এটা আমাদের অর্থনীতিতে যখন একচেটিয়াকরণ হয় তখন তার সুপার স্ট্রাকচারে ফেসিবাদ কাজ করে। যেমন এখন এই ধর্মের নামে, উগ্র ধর্মান্ধতার নামে যেগুলো চলছে সেগুলো ফেসিবাদী আচরণ। যে আমাদের যে পত্রিকা অফিস পুরাই টুড়াই দেয়, এগুলো সব ফেসিবাদী আচরণ। সুতরাং ফেসিবাদী আচরণ কোনো একটা দলের প্রশ্ন না, কিন্তু তারা যে ওই দলটাকে কেন্দ্র করে, বিশেষ করে যে গণ অভ্যুত্থানকে, তার আগে যে রাষ্ট্র ক্ষমতায় ছিল যারা, তাদেরকে কেন্দ্র করেই তারা যখন এই একটা ফেসিবাদ বলছেন যে এই দলটাই ফেসিবাদী, এর বাইরে আর কেউ ফেসিবাদ আচরণ করতে পারে না বা ফেসিবাদ সৃষ্টি করতে পারে না। ফলে তাদের যে বক্তব্য, এরা যদি যুক্ত হয় তাহলে ফেসিবাদ সেখানে আবার আসবে, ফলে তাদেরকে ঠেকিয়ে রাখতে হবে। সেজন্য তারা এই আয়োজনটা করছে। এবং সেক্ষেত্রে বাহিরের যেসব মিশনগুলো আছে, সেটা শুধু ইউরোপীয় ইউনিয়ন না, আমার ধারণা আরও যেসব পর্যবেক্ষক দলগুলো আসবে, সবার মধ্যেই তারা এরকম একটা চাপ তৈরি করার তারা চেষ্টা করবে আমার মনে হয়। এটা কি মনে করতেছেন ফেসিজমের এই প্রক্রিয়াটাই তো ফেসিজমের একটা যে চাপ প্রয়োগ করা, যারা নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবি করতেছেন এটা গত 18 মাস ধরে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে রাষ্ট্র শাসন চলছে, কখন এটাকে কোনোভাবে গণতান্ত্রিক শাসন বলার ন্যূনতম কোনো জায়গা নেই। এখানে ফেসিবাদ মানে আমরা বিগত সরকারের সময়, সেই সময় আমরা যেসব বিষয়গুলোকে ইন্ডিকেট করেছি, দমন পীড়ন বা ধরেন গুম, হত্যা, বিভিন্ন বিষয়ে, আপনি এই গণপিটুনিতে যে হত্যা সহ যেসব কর্মকাণ্ডগুলো হচ্ছে, বা এখনো আপনি একটু খেয়াল করে দেখেন যে আমরা আগে বলছি যে একটা মিডিয়া বা পত্রিকা, সেগুলোর উপর এক ধরনের সেখানে নিয়ন্ত্রণ, কিন্তু এখনো দেখছি সেই ধরনের একটা নিয়ন্ত্রণের একটা পরিস্থিতি একটা বিরাজ করছে, যেটা তারেক রহমানের সাথে পত্রিকার সম্পাদকরা যখন বৈঠক করছে, আপনি খেয়াল করে দেখবেন মতিউর রহমান সাহেব একটা কথা বলছে খুবই গুরুত্বপূর্ণ, যে এখন তো ওই মবের কারণে আমরা একটু মতামত দিতে পারছি না, মানে কোনো কিছু লিখতে পারছি না। তো তাহলে সেটা কি আমরা বলতে পারি যে ইউনূস সরকার এমন কি জিনিস দেখাতে পেরেছেন যেটা বিগত সরকার থেকে, যে না, এটা একটা ফেসিবাদী কাঠামো থেকে আমরা বেরিয়ে এসে আমরা গণতন্ত্রের পথে যাচ্ছি, কিন্তু গণতন্ত্রের পথে তো যাচ্ছে না, সেটাকে কোনো ক্ষেত্রে আরও চরম ফেসিবাদী আচরণের দিকে যাচ্ছে। সেটা আসলে আমাদের দেশের জন্য চরম দুর্ভাগ্য। আমাদের দেশের যেভাবে হোক এখন ওই যে দেখেন, বা নোবেল প্রাইজ পেয়েছে, আমাদের দেশের মানুষ ভেবেছে যে উনি যদি এখানে থাকে তাহলে হয়তো একটা গণতন্ত্রের বন্যা বয়ে যাবে। তো আমরা তো ওই ভেনেজুয়েলার মাসাদুর ক্ষেত্র দেখছি, নোবেল প্রাইজ পায়া সেখানে ট্রাম্পকে বলছে তার দেশ আক্রমণ করার জন্য। তো নোবেল প্রাইজের তো এই দশা। সুতরাং ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকারও একটা ফেসিবাদের ধারাবাহিকতা, প্রত্যেকটা ক্ষেত্রে তার মানে সেখানে যে নিয়ন্ত্রণ এবং সেখানে গণমানুষের বিপক্ষে যে তার অবস্থান, সেটা স্পষ্ট। সুতরাং এক্ষেত্রে এটা আমরা ভিন্ন রকম বলার কিছু উপায় নেই যে উনি এই ক্ষেত্রে কারোর উপর প্রেশার ক্রিয়েট করবেন না, কিন্তু এই সরকার
অনেক কিছুর উপরেই প্রেশার ক্রিয়েট করছেন, মানে এক ধরনের অঘোষিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন প্রত্যেকটা জায়গায়, এক অঘোষিত সেন্সরশিপ কিন্তু সব জায়গায় আছে। এক্ষেত্রেও তেমনটা হতে পারে। একটা বিষয়ে প্রশ্ন করতেই চাই, এই যে আপনি বললেন যে সাংবাদিকরা মত প্রকাশ করতে পারতেছে না, এক ধরনের মবের তাহলে কি সরকার আর ইউনূস সাহেব কি এই মবকে একেবারে ছেড়ে দিলেন যে মবই তাকে শাসন কাজ চালাতে সহায়তা করবে? এটা একটা ট্র্যাজেডি। রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে যদি মবকে সেখানে প্রেশার গ্রুপ হিসেবে বলা হয় এবং মব যারা করছে তাদেরকে এক ধরনের আইনি সুরক্ষা দিচ্ছে, মব যারা করছে তাদের উপর একটা আশীর্বাদ আছে, সুতরাং মবকারীরা দ্বিগুণ উৎসাহী সে কাজগুলো করছে এবং সেটা করতে করতে কোথায় গিয়ে পড়ছে, আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু নিরাপদ না। আপনি কোথাও নিরাপদ না, মানে একটা আমার দেশের নাগরিক, যে নাগরিক তিনি এই দেশের নাগরিক, তিনি ভিন্ন মত ধারণ করতে পারেন। হ্যাঁ, যারা তিনি যদি কোনো কেউ যদি কোনো অপরাধ করে থাকেন, অবশ্যই অপরাধের জন্য আইন আছে, সেখানে রাষ্ট্র আছে। তাহলে যদি মবের উপরেই আপনি ছেড়ে দেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থাকার প্রয়োজন কি? তাহলে মবটা তো চ্যালেঞ্জ করছে, অর্থাৎ দেশে কোনো শাসন, আইনের শাসন নেই। ফলে এই তারা মবকে জাস্টিফাই করে আজকে দেশটাকে একটা নরককুণ্ডে পরিণত করেছে। ফলে এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, মানুষ যে এখনো মানে আস্থা পাচ্ছে না, মানুষ যে ভয়ের মধ্যে আছে, মানুষ যে এখনো ভাবছে যে আসলে ইলেকশন হবে কি, কারণ কি মানুষ ভীষণ আতঙ্কের মধ্যে। এর মধ্যে দেখেন খুন খারাপি বাড়ছে এবং মানুষের মধ্যে চরম অস্থিরতা, মানুষ তর্ক বিতর্ক, দ্বিমত মত, এই যে তার পরিবর্তে মানুষ এখন কথায় কথায় পরস্পরের সাথে যে ঝগড়ায় লিপ্ত হচ্ছে, তার মানে একটা ডেমোক্রেটিক একটা সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু অ্যাবসেন্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে বর্তমান সরকার আমাদের গণতান্ত্রিক সংস্কৃতির যে বিকাশ, সেই বিকাশটা করতে পারে নাই, মবের হাতে দেশটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য আমার মনে হয় যে মবের মাধ্যমে তারা প্রতিপক্ষকে দমন করবে, তাদের শাসন কার্য চালাবে। কিন্তু এটাই একদিন বলতে চাই যে এই মব যা কিছু করছে, মাজার, হিন্দু ধর্মের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আক্রমণ অথবা ভিন্ন মতের উপর আক্রমণ, জ্বালিয়ে দেয়া, এমনকি লাশ তুলে পুড়িয়ে ফেলা এবং ধরে সে মেরে তারপরে লাশটাকে পুড়িয়ে ফেলা, এই যে জঘন্য কাজগুলো করছে, একদিন ইতিহাসে ডক্টর মোহাম্মদের ইউনূস শাসন, আমরা যেরকম ইতিহাসে মৎস্যনায়ের কথা একটা শুনি না, এই যে একটা অপশাসন, জঘন্য একটা অপশাসন, এবং একদিন এটা আলোচনা হবে অবশ্যই যে এমন এক শাসন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, যিনি শান্তির দূত হিসাবে আবির্ভূত হয়েছিলেন, তিনি এমন এক শাসন দিয়েছেন যেই সময় রাষ্ট্রের পুলিশ ছিল, আর্মি ছিল, সরকার প্রধান ছিল, সবকিছু ছিল, কিন্তু মবই রাষ্ট্র পরিচালনা করেছে, মবতন্ত্রই রাষ্ট্র পরিচালনা করেছে এবং মানুষ ভীষণ আতঙ্কের মধ্যে দিনাতিপাত করেছে। একদিন সেটা আসবে, সুতরাং ইতিহাসে এটা কলঙ্কজনক অধ্যায়, অন্ধকার অধ্যায় হিসেবে পরিচিত হবে। একেবারেই। এই যে ইউরোপীয় ইউনিয়নের কথা বলেন, আপনার কাছে মনে হচ্ছে না কেন যে ইউরোপীয় ইউনিয়ন প্রধান উপদেষ্টার, নিশ্চয়ই দেখেছেন যে প্রধান উপদেষ্টা বৈঠক শেষে, তাদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস উইং বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা হচ্ছে, আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হয় নাই। আওয়ামী লীগের প্রসঙ্গ আসলো কেন? তার মানে কি ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের প্রসঙ্গটি এই প্রধান উপদেষ্টার কাছে তুলেছিল, তিনি এড়িয়ে গেছেন, এমনটা মনে হচ্ছে আপনার কাছে? ওই যে আমি কলা খাই না, আপনার যে মানে আপনি একটা কথা বললেন, তাহলে প্রেস সচিব যে কথাটা বলছে, প্রেস সচিব হঠাৎ এই কথাটা বললো কেন? নিশ্চয়ই সেখানে এই ধরনের কিছু আলোচনা হয়েছে, না হলে উনি এটা বলবে কেন? একটা অপ্রাসঙ্গিক যদি কোনো বিষয় হয়, সেটা তো প্রসঙ্গ হিসেবে আসবে না, তাহলে নিশ্চয়ই সেটা প্রাসঙ্গিক হয়েছে, প্রাসঙ্গিক হয়েছে বলে তিনি সেই কথাটা বলেছেন। তো এটা নিশ্চয়ই এখন সে বিষয়, এখন যেহেতু প্রেস সচিব তিনি সেখানে যে আলোচনা বিষয়গুলো, তার মতটা সেখানে দিয়েছেন, তারা কি চায় সেটা বোঝা গেল,
সে প্রশ্ন, তো নিশ্চয়ই সেটার একটা আলোচনা সেখানে হয়েছে। তবে যাই হোক, রাষ্ট্র এখন বর্তমান সরকার, সেই সরকার যে জিনিসটা চায় না সেটা সে কোনোভাবে করতে দিবে না। তাইলে আওয়ামী লীগকে বাদ দিয়ে কি নির্বাচন সম্ভব? এবং ইউরোপিয়ান ইউনিয়ন যে সংবাদ সম্মেলনে গণেশ পুরোপুরি উল্টে দিল, সাবজেক্ট সংজ্ঞা উল্টে দিল অন্তর্ভুক্তিমূলক, তারা কি আসলে কোনো কৌশল নিল কিনা যে নির্বাচনে তারা পর্যবেক্ষণ করবে, কিন্তু পর্যবেক্ষণ করে সঠিক রিপোর্ট দিবে, এমন কোনো কৌশল টৌশল তারা নিল কিনা শোনেন, মনে হয়? এটা খুবই একটা বিষয়। এর আগে তো আমরা অনেক পর্যবেক্ষক দল দেখেছি। আসলে ব্যাপারটা, বিভিন্ন দেশের পর্যবেক্ষক দলগুলো আসে, আমরা বিভিন্ন সেই এরশাদ আমলে আমরা দেখেছি, তারপর বিভিন্ন সময় দেখেছি। এইরকম ইতিহাসে তো অনেক নির্বাচন আমরা দেখেছি, এককেন্দ্রিক একক নির্বাচন হয়ে গেছে, আমরা এরকম অনেক সময় দেখেছি। সেই সময় আমরা দেখেছি সরকার কি চায়, আমাদের দেশের সরকার কি চায় সেই সুরে তারা কথা বলে। সেটা আমার কাছে মনে হচ্ছে, অর্থাৎ তাদের সেখানে বাণিজ্যিক প্রশ্ন আছে, স্বার্থ সংশ্লিষ্ট প্রশ্ন আছে, বিভিন্ন প্রশ্ন আছে। ফলে তারা যেটাকে ফলো করে, তাদের সেখানে এইখানে যে অ্যাম্বাসেডর থাকে তার সাথে কথা হয়, সব কিছু বোঝার চেষ্টা করে, সেখান থেকে তারা ভাবে সরকার কি চায়, রাষ্ট্র কি চায়, সেরকম করে তারা বয়ান করে। সুতরাং এদের উপরে কোনো জিনিস, এদের উপরে কোনো বিষয়ে আস্থা রাখা, এটা আমার কাছে মনে হয় না। অতীতেও আমি দেখেছি এরকম করে তারা কথা বলে। তার মানে আপনি বলছেন যে সরকারের মন মতো বয়ান তারা তৈরি করছে এবং নির্বাচন পর্যন্ত এই বয়ানেই তারা থাকবে, এইভাবে থাকবে। আবার দেখেন, যদি নির্বাচন পরবর্তী পরিস্থিতি ভিন্ন হয়ে যায়, তাহলে বয়ান চেঞ্জ করে ফেলবে। আপনি দেখেন, সেটা শুধু তাদের ক্ষেত্রে কেন, আমাদের দেশের ক্ষেত্রে দেখেন, কয়দিন আগে সেই তারেক রহমান আসার আগে বা এই গভর্নমেন্ট চালার সময় জামাতকে নিয়ে কি নাচানাচি, কি মাতামাতি, জামাতের আমিরের সাথে। এই তো সময় বিএনপি তো খবরই ছিল না, বিএনপি নেতৃত্বের সাথে ইউরোপীয় ইউনিয়ন বলেন, আমেরিকার টিম বলেন, বিভিন্ন কার তো দেখাই করতো না, তারা সব দেখা করতো সব জামাতের আমিরের সাথে। এখন কিন্তু উল্টো হয়ে গেছে, এখন কিন্তু আপনার ক্যাবলা চেঞ্জ হয়ে গেছে। ফলে সবাই কিন্তু এখন তারেক রহমানের দিকে ঝুঁকছে। সুতরাং আমরা এগুলো আমরা দেখি, আসলে এটা এই পরিস্থিতিগুলো দেখি। সুতরাং তাদের ক্ষেত্রে এটা এরকমই ঘটছে। আবার পরিস্থিতি চেঞ্জ হয়ে গেলে, পরিস্থিতি যদি এমন হয়ে যায় যে না, ইলেকশন এরকম, ইলেকশনটা একটা সত্যিকারের ইলেকশন সেরকম করে হয় নাই, সুতরাং সেটা আবার ভিন্ন রকম করে ভাবতে হবে, তখন তারা আবার সেরকম করে কথা বলবে। সুতরাং তাদের এই কথাটা তারা এইভাবেই বলে থাকে। সরকার রাষ্ট্রের চিন্তাকে ভিত্তি করে তারা এরকম করে একটা বয়ান তারা তৈরি করে। তার মানে সিংহভাগ মানুষকে বাইরে রেখেই নির্বাচন করতে যাচ্ছে সরকার। আরেকটা ব্যাপার আপনি লক্ষ্য করছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রতিনিধি দল আসছে, তাদের থাকা খাওয়ার যাবতীয় খরচ, পার ডে যে ওনারা ঘুরবেন সেটার জন্য খরচ, সব মিলিয়ে সার্বিক খরচ কিন্তু সরকার বহন করতেছে। এটা নিশ্চয়ই আপনি জানেন। সরকার সেটা বহন করছে। এখন সরকার যেহেতু সবকিছু বহন করছে, সেটাও সরকার, এটা আসলে সরকারের বহন করার কথা তো মনে হয় ছিল না। এখন সরকার বহন করছে, বহন করে তাদের উপর একটা প্রভাবিত করা, তার বক্তব্য সেরকম করে দেওয়ারও হয়তো সরকারের একটা পরিকল্পনা ছিল বলেই তারা তাদের সেরকম করে এন্টারটেইনমেন্ট করা, তাদেরকে সেই কাজটা করছে। একটা বিষয় আলাপ করতে চাই আপনার এখানে, আপনার সঙ্গে, যে গণভোট প্রসঙ্গে। গণভোটটা নিয়ে আপনি দেখছেন যে আলী রিয়াজ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে বলতেছেন, বদিউল আলম মজুমদাররা বলতেছেন, অনেকেই বলতেছেন এই গণভোটের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা গণভোট নিয়ে কথা বলতেছেন, কিন্তু বাস্তবে গণভোট নিয়ে তো মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। রাজনৈতিক দলগুলোও গণভোট নিয়ে এখনো ওইভাবে, জামাত এবং এনসিপি এবং তাদের সমমনা দল ছাড়া আর কেউ গণভোট নিয়ে তেমন একটা কথা বলছে না। ভালো কথা বলছেন গণভোটের প্রশ্নটা। একটা বিষয় দেখেন, নির্বাচন হবে, নির্বাচন গণভোট নিয়ে নির্বাচন করা, হ্যাঁ এবং না, আপনি হাতে দিবেন না নাতে দিবেন, সেটা হলো নাগরিকের অধিকার আছে। এখন আমি রাষ্ট্রপ্রধান, আমার কাজ কি? আমার কাজ হলো একটা নির্বাচন পরিচালনা করা। জাতীয় সংসদ নির্বাচন যেমন আমি করব, ঠিক একইভাবে আমি গণভোটের কাজটাও করব, মানে গণভোটের নির্বাচনটা করব। আমি জনগণকে আহ্বান জানাচ্ছি যে গণভোটে আপনি হাও দিতে পারেন, নাও দিতে পারেন, এটাই, নাহলে তো নির্বাচন প্রয়োজন। কিন্তু সেখানে আমরা দেখছি যে রাষ্ট্রের প্রধান
তিনি হায়ের পক্ষে সরকার প্রচার প্রধান। করছেন, সরকার প্রধান, তিনি হায়ের পক্ষে করছেন, তার উপদেষ্টারা হায়ের পক্ষে কথা বলছেন। তা অন্যরা বলতে পারেন রাজনৈতিক দলের নেতৃত্ব তারা হার পক্ষে তারা প্রচার প্রচারণা করছেন, সেটা করতে পারেন, কিন্তু সরকার প্রধানের তো এটা করতে পারে না। যদি উনি করে থাকেন উনি নীতিবিরুদ্ধ কাজ করেছেন, এটা উনি নৈতিকভাবে এটা সঠিক না। তাহলে যদি তাই হয়, আপনি যদি এটা ঠিক করে দেন, তাহলে জনগণের ভোটটা, জনগণের রায়টার দরকার কি ছিল? আপনি নিজেই যেটাকে ওই যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলে আপনি কনসেনসাস নিয়ে আপনি এটা করতে পারতেন। তাহলে সেই জায়গায় এখন বিলবোর্ড লাগাচ্ছে, সেখানে প্রধান উপদেষ্টা, সেখানে তাদের বিভিন্ন উপদেষ্টা তারা তাদের বক্তব্য প্রচার করছেন। বদিউল আলম মজুমদার তিনি তো বিভিন্ন সারা দেশে মিটিং করে করে হায়ের পক্ষে তিনি করছেন। এর মধ্যে বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন প্রার্থীদেরকে ডাকছেন, আমাদের দলের প্রার্থীরও যাচ্ছে। এবং এরকম একটা ঘটনা, সেটা হলো আপনার খুলনায় আমাদের প্রার্থী যা বলছে, মানে তিনি যখন ঘোষণা দিলেন যে মঞ্চে যে প্রার্থীরা আছেন সবাই হায়ের পক্ষে, আলী রেশাদ, সেটা হলো মজুমদার, বদিউল আলম মজুমদার। তখন হঠাৎ করে উনি তাকিয়ে দেখেন যে সবাই না, একজন হাত তোলে নাই, সেটা হলো বাসদের হাত তোলা। তখন উনি আবার বলছে আমি দুঃখ প্রকাশ করছি, আমি তো সবাই হায়ের পক্ষে ভেবেছিলাম, বাসদের যে প্রার্থী তিনি হায়ের পক্ষে উনি। তখন তিনি এই কথাটা বলছেন যে দেখুন আপনি 4টা পয়েন্ট ঠিক করছেন সবগুলোকে নিয়ে, 4টা পয়েন্টে হা বলতে হবে, আমার এখন 2টা পয়েন্টে আমি হা বলবো আর 2টা পয়েন্ট আমি না বলবো, তাহলে আমি কিভাবে হা না বলবো? তাহলে এইভাবে দিয়ে তো বরঞ্চ আমাদেরকে একটা বিব্রত করা হয়েছে, জনগণকে বিব্রত করা হচ্ছে। এবং আপনি যখন আমাকে এটা বলছেন, আমি তো বিব্রত হচ্ছি যে আমি কিভাবে করবো, আমার একটাই আমি ঠিক মনে হয়েছে আর 3টে ঠিক মনে হয় না, তাহলে আমি কি করব? এরপরে আমরা সেখানে ঐকমত্য কমিশনের মধ্যে আমরা যারা ছিলাম, এবং ঐকমত্য কমিশনে সেখানে আমরা যারা যে ইস্যুতে, যে বিষয়টাতে আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি, যেখানে বিএনপির মতো দলও নোট অফ ডিসেন্ট দিয়েছে, অনেক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, তো আপনি নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে সেগুলোকেও যুক্ত করে, যেটা আমাদের সামনে উপস্থাপন করেছে সেগুলোকে যুক্ত করে আপনি 4টা পয়েন্টে নিয়ে আসলেন, তাহলে এটা তো নৈতিক হলো না। প্রথম কথা হলে তো এটা নৈতিক হতো না, এটা তো এক ধরনের অনৈতিকতার চর্চা করলেন আপনি। সুতরাং এটাকে তো আমি সমর্থন করতে পারি না। আরেকটা হলো সাংবিধানিক, আপনি সাংবিধানিকভাবে গণভোটটা সেখানে সাংবিধান সম্মত নয়। আপনি সে গণভোট করতে পারেন পরবর্তীতে, কিন্তু আপনি প্রথমে গণভোটটা দিয়ে দিলেন। সুতরাং আসলে জাতীয় সংসদ নির্বাচনের সময় গণভোটটা অপ্রয়োজনীয়, কিন্তু এই অপ্রয়োজনীয় একটা বিষয়টাকে এখন জনগণের সামনে উপস্থাপন করছে দেশের জনগণ। আপনি জানেন, লেখাপড়া জানেন না, আমাদের বিশাল অংশের মানুষ, শিক্ষিত মানুষরাই তো এই সম্পর্কে খবর রাখে না, তাহলে হা না সে কিভাবে দেবে? এবং দেখবেন ভোটের সময় ম্যাক্সিমাম মানুষ এই সম্পর্কে কিছু দেবেই না, কারণ ও জানেই না এই বিষয়। সুতরাং এটা একটা অনেকটা এই ধরনের একটা হা না ভোটের প্রশ্ন এভাবে নিয়ে আসে, এটা একেবারে অপ্রত্যাশিত, কোনো প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয় একটা বিষয়। আপনি বলছেন দেশের মানুষের এ নিয়ে আগ্রহ নাই, কিংবা দেশের মানুষ শিক্ষিত না, যার ফলে তারা বুঝবে না, কিন্তু তারা হয়তো ভোটই দিবে না, কিন্তু দেখা গেল ভোটের বাক্স ভরে গেছে হ্যাঁ ভোটে, তো এটা কিভাবে হবে? আমরা অতীতে অনেক হা না দেখেছি, আমরা 98% পাওয়ারও হা দেখেছি। 98% অবাস্তব, হ্যাঁ অবাস্তব, যে 98% অংশগ্রহণ করা একেবারে অবাস্তব, এটা বাস্তবতা নেই। অসুস্থ অনেকে থাকে, দেশের বাইরে থাকে অনেকে, সেটা হয় না। কিন্তু এবার সেই জায়গাটা আমরা দেখছি, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অসুবিধা না, জয়যুক্ত করে দেবেন এখন আপনি। তো সুতরাং জনগণকে সেখানে আর আহ্বান জানানোর দরকার কি ছিল? আপনি যেভাবে প্রচারণা করছেন, হায়ের পক্ষে করছেন, তো সেটা আমরা অতীতেও দেখেছি। এখানেও এর ব্যতিক্রম নাও ঘটতে পারে, কারণ আমার স্বাভাবিক তো এগুলা। তখন বলবো যে হ্যাঁ বিশাল অংশের মানুষ হায় দিয়েছে, এখন সেখানে আমাদের জনগণের কি করা আছে? জনগণ শুধু চেয়ে চেয়ে দেখবে। একদম, জনগণ তো
জনগণ তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনে সে তো কোনো লাভ হলো না, তার তো কোনো লাভ হলো না, তার তো জিনিসপত্রের দাম কমে নেই, তার তো কর্মসংস্থান বাড়ে নাই, তার আয়টা তো বাড়ে নাই, সে তো তার শিক্ষা চিকিৎসা সবকিছু নিয়ে তার তো কোনো সে আরামদায়ক পরিবেশ তৈরি নেই, নাগরিক সুবিধাগুলো সে পায় না, সে তো সংকটের মধ্যে আছে, নিরাপত্তাহীনতার মধ্যে আছে। এরপরে আপনি তাকে এনে আবার একদম বুদ্ধিভিত্তিক একটা ইস্যু তাকে ধরিয়ে দিলেন, যেটা নিয়ে চিন্তা করার তার সময় নেই। তার ব্রেইন এমনিতেই অবশ, সারাদিন সে তার জীবন যুদ্ধে সংগ্রাম করতে করতে এমনি সে অবস্থা খারাপ, এর মধ্যে সে গণভোট কি বুঝবে? একেবারেই, মানে গণভোটটা একেবারেই অপ্রয়োজনীয়। একেবারেই অপ্রয়োজনীয়। আরেকটা বিষয় জানি, একেবারে শেষের দিকে চলে আসছে, আপনি জানেন যে প্রধান উপদেষ্টা 12 তারিখ নির্বাচন হলে প্রধান উপদেষ্টা হয়তো 20 তারিখের মধ্যেই তাকে তার প্রস্থান করতে হবে তার জায়গায়। সেক্ষেত্রে নিশ্চয়ই তিনি আর প্রধান উপদেষ্টা থাকবেন না কিংবা অন্য কিছু হবেন না, যদি পরবর্তী নির্বাচিত সরকার যারা আসবে তারা নেগোসিয়েশন করে তাদের সঙ্গে যদি প্রেসিডেন্ট হন সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে কালকে জাপানের সাবেক প্রধানমন্ত্রী সিনজো আবের স্ত্রী দেখা করেছিলেন, আকাইবা আবে। হ্যাঁ, আকাইবা আবে দেখা করেছিলেন। তিনি তাকে আমন্ত্রণ জানিয়েছেন জাপানের তার একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা এটা লুফিয়ে নিয়েছেন এবং বলছেন তিনি মার্চের 3য় সপ্তাহে যাবেন। সরকারি প্রোটোকলে এটা পড়ে না, তিনি দাওয়াত গ্রহণ করবেন, বাকি সিদ্ধান্ত প্রসেসিং করার পরে জানানো হয়। এই যে তিনি যাবেন বললেন মার্চের 3য় সপ্তাহে, এবং সেটা ফলো করে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি বললেন প্রধান উপদেষ্টা মার্চের 3য় সপ্তাহে জাপান সফরে যাবেন। হ্যাঁ, এটা তো আসলে উনি বলতে পারেন না, কারণ 12ই ফেব্রুয়ারি যখন নির্বাচনটা হয়ে যাবে তারপরে তো তিনি এখন যে জায়গায় আছেন সে জায়গায় উনি থাকবেন না। হ্যাঁ, তিনি জাপান যেতে পারেন, কোথাও যেতে পারেন, তখন তো তিনি রাষ্ট্রের প্রধান হিসাবে সেভাবে আর যেতে পারেন না। আসলে তিনি সব তো তার নিজের মতো করে বলতে থাকেন। এর আগেও বলছেন যে জনগণ চায় বা দেশের অনেক মানুষ বলে আমি 50 বছর যেন থাকি, তো উনি তো অনেক 50 বছর এখন 50 বছর তো উনি বাঁচবেন না, কিন্তু অর্থাৎ ওই যে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পরে, ব্যাপারটা এরকম হয়ে গেল আর কি। এখন উনি অনেক কথা বলছেন, জনগণ ভীষণ, বা উনি আসলে উনি যেহেতু তার যে বিজনেস, তিনি যে ধরনের বিজনেস করেন, যে ব্যবসাটা করেন, মানুষকে এক ধরনের ভাষা দিয়ে মোহিত করে ফেলতে পারেন এবং স্বপ্ন দেখান, বাস্তব বিবর্জিত স্বপ্ন উনি দেখান। উনি সমস্ত মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন, আপনারা স্বপ্নের দিকে তাকিয়ে থাকেন, আর তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলছেন। এর মধ্যে তার যা যা করার, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, ম্যান পাওয়ার, বিজনেস, যা যা করার দরকার সব সে করে ফেলেছেন। কিন্তু মানুষ কিন্তু তাকে স্বপ্ন দেখিয়ে দিচ্ছে, আপনারা ওই দিকে তাকাইতে থাকেন। মানুষ কিন্তু ওই দিকে তাকিয়ে আছে, সে কিছুই পাচ্ছে না, কিন্তু তিনি সবকিছু করছেন। এখন তিনি এই ধরনের কথা এই ধরনের কথা বলাটা ওনার সঠিক হয়নি। তার মানে কি উনি কি কোনো প্রতিশ্রুতি পেয়েছেন কারো থেকে যে এরকম কিনা, যে যদি বিশেষ করে কোনো দল ক্ষমতায়ও আসে তাহলেও কিন্তু আমি একটা সম্মানজনক জায়গায় থাকবো? জানি না, এটা সেটা আমরা জানি না উনি কোনো ওনার মনে কি আছে বা কেউ তাকে কোনো প্রতিশ্রুতি দিয়েছে কিনা, সেটা হলেও হতে পারে, কারণ আমাদের এই দেশ তো অনেক কিছু হয়, সেটা হলে হতে পারে। সুতরাং এরকম বিষয় হয় কিনা, আর যদি না হয় তাহলে তো ওনার এভাবে বলাটা উচিত হয়নি, কারণ 12 তারিখের পরে নাকি আবার নির্বাচন, কোনো কারণে নির্বাচনটা আবার কোনোভাবে ভণ্ডুল হয়ে যেতে পারে কিনা, কারণ কি যে হচ্ছে সেটা আমরা এখনো পর্যন্ত সংশয়ের মধ্যে আছি। সুতরাং ওনাকে তো এখন আমরা বুঝতে পারছি না উনি আসলে কোন প্রসেসে এগোচ্ছে, কি ওনার ভিতরের কথা, ভিতরের উদ্দেশ্যটা কি আমরা বুঝতে পারছি। বহুরূপী একজন মানুষ মনে হচ্ছে, ভিতরে এক বাইরে সেই তো। একেবারে অসংখ্য ধন্যবাদ নিখিল দাস। যারা এতক্ষণ দেখছিলেন, যারা দেখবেন, সবার প্রতি অনুরোধ দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় আসি আপনাদের সামনে একজন অতিথি নিয়ে এবং সমসাময়িক বিষয় নিয়ে। আর যাওয়ার আগে আবারও বলি, সবাই নিরাপদ থাকুন, সাবধানে থাকুন এবং সবাইকে শুভ সন্ধ্যা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নিশ্চয়ই আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। ধন্যবাদ আপনাকে।